না কম্পেয়ার করছি না, আমি বলছি যে এই যে শুধুমাত্র সাকিবের উপর নির্ভর, সাকিব ছাড়া চলছে না, এই ধরনের একটা ভুল গণমাধ্যম ছড়ায় কিনা? কেন সাকিব ভাই ছাড়া তো কাজ করছে না, শুভ ভাই কাজ করছে, সিয়াম কাজ করছে, মানে অনেকেই কাজ করছে, তাই না? আমার মনে হয় যে শুধু সাকিব ভাই কেন্দ্রিক ইন্ডাস্ট্রিটা, আমার মনে হয় যে আমি তো দেখছি সবাই কাজ করছে আগের মতো মিডিয়া পার্টিটা হয় কোথায়, বাট আমার কিছু পছন্দের মানুষ আছে যাদের সাথে আমি আড্ডা মারতে পছন্দ করি, হ্যাং আউট করতে পছন্দ করি, হ্যাঁ ওদের সাথে আমার আড্ডা মারা হয়। কাজল রেখা একটা নারী চরিত্রের নামে নাম, তো সেক্ষেত্রে তোমার কোনো প্রশ্ন কি ছিল কিনা, নাকি প্রশ্ন করার সাহসে কুলায়নি? যেমন ধরো কবিতে অনেক রকম রিমার্ক ছিল, এটা কলল ভাই সাকিবকে নিয়ে ভেবেছিল প্রথম দিকে, হয় নাই ব্যাটে বলে রাজকে নিয়ে করছে। সেটা তো ডিফারেন্ট কেস, কারণ যখন আসলে প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আর কিছু এমএক্সি বিদিত তানভি তারেক শো। আমি তানভি তারেক, আজ কথা বলবো যার সাথে, ওর সম্পর্কে এইভাবে বলি যে ক্যারিয়ারে কোনো হিরো বা চিত্রনায়ক বা অভিনেতার প্রথম ছবি যদি সফল হয় তাহলে দুইটা কারণ থাকতে পারে, ফ্লুক হতে পারে বা তার অভিনয় মেধা যোগ্যতার দারুণ উৎকর্ষ হতে পারে, কিন্তু পরপর যখন এক দুইটি হিট বা সমাদৃত হতে থাকে তখন বোঝা যাবে যে ছেলেটির ভেতরে এক ধরনের অভিনয় বা জাত অভিনেতার সত্তা রয়েছে। রাজ, আমার নাম তানভি তারেক, কেমন আছো? ভালো আছি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? খুব ভালো। তোমার সাথে দীর্ঘদিন পর একটা আড্ডা হচ্ছে, অনেকদিন পর দেখা হচ্ছে। অনেকদিন পর। ছবি যখন আসে, যখন আলাপ হয়, প্রথম আলাপ, তখন তুমি নিশ্চয়ই আগের কোনো ক্যারেক্টার রিপিট হোক সেটা চাও না, ন্যাচারালি সেটা না চাওয়া উচিত। তো বেসিক জিনিসগুলো কি দেখো? ধরো তৌফিক কোনো একটা ছবি নিয়ে তোমার কাছে আসলো, হ্যাঁ না করার জন্য তোমার বেসিক রুলস? আসলে আমি স্ক্রিপ্ট পড়ার পর আমার এক ধরনের ফিলিংস হয়, বা আমার যারা স্ক্রিপ্ট লিখেন তার লেখার ধরনের সাথে আমার এক ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়। আচ্ছা, ওই ফ্লোতে আমি থাকার ট্রাই করি, তো ওই ফ্লোটাই আসলে আমাকে এক ধরনের ফিলিংস ক্রিয়েট করে, কারণে আমার আসলে সিনেমার স্ক্রিপ্টের প্রতি এক ধরনের মুগ্ধতা আসে, ওই জায়গা থেকে আমি চুজ করি। আসলে পুরো গল্পটা শোনার পর তুমি সময় নাও নাকি সরাসরি বলো যে হ্যাঁ আমি করছি? এটা ডিপেন্ড করে, মানে কার সাথে। যেমন আমার এটা হয় সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গেলে আমি খুব কমফোর্ট জোনে থাকি, তো আমি জানি যে সেলিম ভাই কেন আমাকে ব্ল্যাঙ্ক চেকের মতো। হ্যাঁ একদমই, মানে একটা কাজের জন্য ডাকছেন, এটা ডিপেন্ড করে কে কীভাবে ডাকছেন। আচ্ছা, আগে থেকে হয়তো খুব ভালো বন্ডিংটাই ক্রিয়েট হয় খুব ভালো সুন্দর করে, সো আমার শুটিং করতে গেলে আরামে লাগে তখন। লুক চেঞ্জের ব্যাপারটা, এই লুক চেঞ্জ টোটাল টিম থেকে শুরু করে সব কিছুতে নিজের প্রতি নিজে কতটুকু কনসার্ন থাকতে হয়? অনেক, আমার মনে হয় এটা অনেক কনসার্ন থাকতে হয়, আর যেহেতু আমার অনেক খুবই প্রথাগত কাজ থেকে বাইরে গিয়েও আসলে আমি অনেক ধরনের কাজের সাথে আমার ইনভলভমেন্ট হয়, বা আমার নিজের অভিজ্ঞতা ছিল এরকম কাজ করার, সো আমি কনসার্ন থাকি অনেক। মানে আশ্চর্য হয়ে বলছি যে কাজল রেখায় যে রাজকে আমি দেখছি, ওমরে একদম ডিফারেন্ট। এই কোনো রেফারেন্স রাখো কিনা? না, কোনো রেফারেন্স রাখি না, বাট আমি একটা জিনিস করার ট্রাই করি যে সেলিম ভাই বলি বা রাজ ভাই বলি বা মিশুক মনি, যাদের সিনেমায় আগেও করা হয়েছে আমার রাফির সাথে, বা মেজবা রহমান সুমন, সো সবার সাথে কাজ করার পরে মানে অ্যাক্টিংয়ের জায়গাটা বলি আর লুক চেঞ্জের জায়গাটা আসলে আমাকে ওদের সিনেমার পার্সপেক্টিভটাই আসলে আমাকে ওই ক্যারেক্টারটা রেডি করার জন্য খুব হেল্প করে। মানে এটার জন্য ডেফিনেটলি আমি কনসার্ন থাকি, কারণ যখন আমাকে কেউ কাস্টিং করে ফেলে তখন আসলে আমার মনে হয় যে ওটাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা রোল দেওয়া বা রূপ দেওয়া আমারও কাজ। সো আমি আসলে আমার জায়গা থেকে আমি একটু ট্রাই করি, দেন বাকিটা তো ডিরেক্টর আছে। রাজ, তোমার ক্যারিয়ারে গিয়াসউদ্দিন সেলিম এবং রায়হান রাফি দুজনই প্রায় সমভাবেই গুরুত্ব রাখে, সবাই। তুমি কিভাবে এই দুটো মানুষকে ডিফাইন করো, গিয়াসউদ্দিন সেলিম? সেলিম ভাইকে ডিফাইন করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে, কারণ আমি যখন সিনেমাতে আসিনি, সিনেমা আসার আগের থেকে আসলে যেহেতু প্রচুর সিনেমা দেখতাম আমি, সেটা তখনকার বাংলা সিনেমা হলে গিয়ে, কারণ আমার স্কুল কলেজের আশেপাশে প্রায় 7 থেকে 8টা সিনেমা হল ছিল, তো এমনিতেই সিনেমা হলে যাওয়া হতো। সো মোটামুটি আমার সবার সিনেমায় দেখা, সেটা শাকিব খান, আমিন খান, মান্না, রুবেল, মানে একদম র্যান্ডম সবার সিনেমা দেখতাম আমরা, এবং দল বেঁধে গিয়ে সিনেমা দেখতাম। আচ্ছা, তো যেই সময়টার কথা আমি বলছি, ওই সময়টা সিনেমা দেখে যে আমাদের বোধ হওয়া, যে সিনেমা দেখে যে আমারও ভাবনা, মিউজিক শুনে যে আসলে আমার ভালো লাগলো, ঠিক ওই টাইমে একটা সিনেমা নিয়ে আসি, এটা হচ্ছে মনপুরা। আচ্ছা, তো ওই সময় আমরা একটা ভালো পরিচ্ছন্ন সিনেমা দেখি, আমি অ্যাজ এন অডিয়েন্স বলি বা সিনেমা প্রেমী হিসেবে বলি।
সো তখন থেকে আসলে ওনার প্রতি আমার এক ধরনের মুগ্ধতা, যে আসলে তখনও পরিচয় নাই? না না, আমি তখন চিনি না, ইনফ্যাক্ট কাউকেই চিনি না আচ্ছা, ইন্ডাস্ট্রি, লাইক মনপুরা তোমাকে স্টার্ট করে প্রথম আর কি, মানে একটু আলাদা হয়। হ্যাঁ, যে আছে না যে ইন্ডাস্ট্রির, যেহেতু আমার রেগুলার সিনেমা দেখার অভ্যাস, এর মাঝখানে এমন একটা সিনেমা আসছে যার মিউজিক অনেক সুন্দর, তখন তো রেডিওতে অনেক গান চলতো, ওই সিনেমার প্রমোশনটা খুব অ্যাট্রাকটিভ ছিল, তো যার কারণে আমাদের মতো ইয়াং যারা সিনেমা পছন্দ করে, পরিচ্ছন্ন সিনেমা পছন্দ করে, সুন্দর সিনেমা পছন্দ করে, তো তাদের কাছে এই সিনেমাটা ছিল একটা অন্যরকম বিনোদনের জায়গা আর কি। আচ্ছা আচ্ছা। তো সেলিম ভাইকে ডিফাইন করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। একসাথে উনি আমাদের বয়সও অনেক বড়, দ্বিতীয়ত উনি অনেক জ্ঞানী, আর উনি অনেক জানেন, মানে যেহেতু উনি রাজশাহী ইউনিভার্সিটিতে মানে পড়াশোনা করছেন, সিনেমা নিয়ে আসলে ওনার বিশদ জ্ঞান, অনেক দিন ধরে ফিল্ম মেকিং করছেন, তো উনি অনেক লার্জার দ্যান লাইফ চিন্তা করতে পারেন। তার মানে তার প্রতি একটা অদেখা প্রেম তোমার তৈরি হয়েছিল, ব্যাপারটা এরকম? অদেখা প্রেম তৈরি হয়েছিল কিনা জানি না, বাট এখন মনে হচ্ছে যে না, মানে এটার ইম্প্যাক্টটা হয়তো বা এখন হয় যে, আচ্ছা, আছে না যে সেলিম ভাইকে হয়তো আমি বলতে পারবো না কখনো যে না আপনাকে আমার খুব ভালো লাগে আপনার কাজ, এটা সেটা, আমি এগুলো হয়তো বা ইমপ্রেস করার জন্য বলতে পারবো না, বাট আই লাইক হিম। ওনার কাজের ফিলোসফি আসলে অন্য কিছু বহন করে, উনি কালচারালি অনেক স্ট্রং। ওনার সিনেমার মাধ্যমে আসলে বাংলার কালচার, আমার গান, আমার ফোক, এসব জিনিস উনি সুন্দর করে তুলে ধরতে পারেন। তো ওই জায়গাগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, যে সিনেমার মাধ্যমে আসলে আমার কালচারকে আমি আসলে রিপ্রেজেন্ট করতে পারলাম। রাইট। একজন অভিনেতা আসলে সিনেমার কোন অ্যাস্থেটিক্সটা দর্শককে দিতে চায়, নাকি শুধুমাত্র আমি পপুলার হব, কিছু টাকা ইনকাম করব সেই জন্য? না, তাহলে তো আমি শুধু টাকা ইনকাম করতাম, ইন জেনারেল বললাম তো। ইন জেনারেল এরকম না, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, টাকাটা তো ডেফিনেটলি ফ্যাক্ট, ডেফিনেটলি মানে অফকোর্স ফ্যাক্ট। সো আমার মনে হয় যে আমি আসলে কাজটা করার জন্য কাজটা করি আগে। আচ্ছা। কাজটাতে আমার আসলে আমার স্যাটিসফ্যাকশন কতটুকু, আমি এটাতে কোপ আপ করতে পারবো কিনা, বা আমি যেটাতে ইনভলভ হচ্ছি সেটা আসলে আমি ডিরেক্টর যেভাবে যাচ্ছেন বা উনি যে প্ল্যান করেছেন ওই প্ল্যানের সাথে আসলে আমি মার্চ করতে পারবো কিনা, ওইটা আমার চিন্তা ভাবনা থাকে, এছাড়া অন্য কিছু না। রাজ, এই সিটে ধরো সমসাময়িক বা পুরনো অনেক ডিরেক্টরই এসছেন, কথা বলেছেন, সেক্ষেত্রে বলেন যে কিছু কিছু ক্ষেত্রে শরীফুল রাজ খুবই স্পেশাল, শরীফুল রাজকে ছাড়া ভাবা যায় না, আবার কিছু কিছু ছবির ক্ষেত্রে রাজের বিকল্প আছে বা অন্য কেউ হলে ভালো হয়। নিজের মধ্যে কি এটা বোঝা যায় আসলে অভিনেতার কোনো জনরা থাকে কিনা, নাকি কোনটা কীভাবে বোঝো যে আমাকে এখন এই ইমেজটা দিলে ভালো হয়? না, আমি তো ওভাবে ভাবি না কখনো, কারণ ওইভাবে ভাবি না বলেই আসলে আমার হাওয়া করা, ওইভাবে ভাবি না বলে আমি পরাণ করা, মানে আমি একটা হচ্ছে তার একটা ডিফারেন্ট। হ্যাঁ, মানে আছে না যে আমি ওইভাবে ভাবি না, কারণ আমার কাছে যখন আসলে সেটা যে কোনো ধরনের স্ক্রিপ্ট হোক, সেটা অফ ট্র্যাকের হোক বা রেগুলার কমার্শিয়াল সিনেমা হোক বা যে কোনো ধরনের জনরা হতে পারে, সো আমার মনে হয় যে আমি ওপেন ফর লাইক এভরি জনরা। সো আমি ওইটাই করে যাচ্ছি এখন পর্যন্ত। আসলে আমার মনে হচ্ছে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আমার নিজেরও আসলে জানাশোনা হচ্ছে, কারণ আমার অ্যাক্টিং নিয়ে কোনো পড়াশোনা নেই, অ্যাক্টিং নিয়ে আমি জানতাম না, ইনফ্যাক্ট আমার কোনো প্ল্যানও ছিল না লাইফে। সো এই যে কাজগুলোই আসলে আমাকে এক ধরনের স্কুলিংয়ের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তো যেটা আমাকে অনেক হেল্প করছে। তোমার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে, হ্যাঁ। সো মডেলিং থেকে অ্যাক্টিংয়ে আসা, এবং অ্যাক্টিংয়ের মূল গ্রুমিংটা, বেসিক গ্রুমিং কীভাবে, নাকি নিজে নিজে আয়নায়? নিজের তো এক ধরনের প্রিপারেশন থাকে। সো আমার এই জায়গার পুরো অবদানটা হচ্ছে ডিরেক্টরদের। যখন আসলে এটা যদি আমি এক্সাম্পল দিই, আমি যখন হাওয়ার প্রথমে আমাকে কাস্ট করা হয় তখন আমি নিজে নার্ভাস ছিলাম, কারণ এরকম একটা জেলের চরিত্রে এরকম আছে না যে আমি তখন মডেলিং করি, অ্যান্ড লাইক মাই ফিটনেস সব কিছু মিলে এটাকে আমি আসলে সার্ভ করতে পারবো কিনা, আই ওয়াজ ওরিড। সো ফাইনালি আসলে যখন আসলে সুমন ভাই আসলে পুরো ব্যাপারটা আমাদের মধ্যে আসলে ঢুকালো, তখন মনে হলো যে না, আই ক্যান ডু দ্যাট, দ্যার ইজ এ প্রসেস। আমার মনে হয় যে প্রসেসটাকে যদি আমি রেসপেক্ট করতে পারি এবং এটাকে অন করতে পারি, আমার মনে হয় এটার মানে রেজাল্টটা খুব ভালো আসে। আচ্ছা আচ্ছা। তো যার কারণে আমার পরাণ থেকেও সেম, হাওয়া, পরাণ বা দামাল যাই বলি না কেন আমি, সো আমার প্রতিটা সিনেমায় খুব ডিফারেন্ট অভিজ্ঞতা হচ্ছে, আমি নিজেও শিখছি, তো আমার স্কুলিং হয়ে যাচ্ছে। তুমি একটা ছাত্র বনে যাও অলমোস্ট, মানে একদমই অন দ্য সেট। রাজকে অনেক ডিরেক্টর বা ইন্ডাস্ট্রির কেউ বলেন খুব স্নবিশ, তোমাকে সহজে পাওয়া যায় না, ছবি নিয়ে ভাবতে গেলে তোমাকে একটু বেগ পেতে হয়, তুমি গণমাধ্যম থেকে একটু দূরে থাকো। এটা কি তোমার সহজাত, নাকি তুমি ইচ্ছা করে এই ব্যারিয়ারটা রাখো, নাকি এটা পুরো ভুল ধারণা? না, এটা ভুল ধারণা না। দেখেন, আমি যখন স্টার্ট করি প্রথম থেকে, যেমন আপনাকেও আমি চিনি অনেকদিন ধরে, আমি আপনার এই প্রোগ্রামে আসছি মেবি টোয়াইস। সো এমন না যে আমি খুব রেগুলার আপনার সাথে কন্ট্যাক্টও হয়। সো আমি যখন আসলে কাজ ছাড়া, আমি যখন আসলে আমার টাইম স্পেন্ড করতে ভালো লাগে একা, আমি ট্রাভেল করতে পছন্দ করি। সো এমনিতে কী হয়, ঢাকায় কিন্তু খুব টক্সিক, ঢাকা কিন্তু খুব নট লাইক হ্যাপেনিং সিটি। সো এত ক্যাওটিক, এত প্রবলেম, এত অনেক কিছুর মাঝখানে আসলে
যখন আসলে এগুলোকে আমি খুব প্রধান জায়গায় ভাববো, তখন আসলে আমার এই যে অ্যাক্টিং, ডিরেক্টর, আচ্ছা। স্ক্রিপ্ট রিডিং, এটা সেটা বাকি কাজগুলো তো আসলে আমাকে ডিল করতে হয়। তো এটা আমাকে অ্যাট্রাক্ট করে না, মানে ক্যাওয়াজ জিনিসটাই আমাকে অ্যাট্রাক্ট করে না। আচ্ছা আচ্ছা। তো যার কারণে আমি হয়তো বা এটা আমার মানে আমি কমিউনিকেটিভ ডেফিনেটলি, না হলে তো আমি কাজ করতে পারতাম না। ডেফিনেটলি, মানে এটা হয়তো তোমাকে যারা পায় না আঙুর ফল টক হ্যাঁ, so হিসেবে আমি বলে। কাজের বাইরে আসলে এই ব্যাপারটা আসলে এমনি একটু থাকে না যে ওয়াই উইদাউট মানে তুমি কোনো মিডিয়া পার্টিতেও হা হা হি হির জন্য যাও না, মানে তোমার কাজ ছাড়া গিয়ে হাই করার জন্য কে কেন যাবো? লাইক এগুলো নাকি যেতে হয়? মিডিয়া পার্টিটা হয় কোথায় আমি তো জানি না। এটা একটা বড় প্রশ্ন। আপনারা আগের মতো বললেন না। আগের মতো মিডিয়া পার্টি পার্টিটা হয় কোথায়? বাট আমার কিছু পছন্দের মানুষ আছে যাদের সাথে আমি আড্ডা মারতে পছন্দ করি, হ্যাং আউট করতে পছন্দ করি। হ্যাঁ, ওদের সাথে আমার আড্ডা মারা হয়। কাজল রেখা একটা নারী চরিত্রের নামে নাম, তো সেক্ষেত্রে তোমার কোনো প্রশ্ন কি ছিল কিনা, নাকি প্রশ্ন করার সাহসে কুলায়নি যে পুরোটাই তো মন্দিরের উপর চলে যাবে, আমি কেন? একদমই না, কারণ এর আগেও আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে হয় আপনি ভুল না করে থাকলে, আমি একটা নটরের সিনেমা করেছি যেটা হচ্ছে ফুললি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সিনেমা। রাইট। সো ওইটা যদি প্রবলেম হতো তাহলে তো প্রবলেম হতো, আমি অ্যাক্টিংই করতাম না। আচ্ছা। সো ওইটা আমাকে অ্যাট্রাক্টই করে না। আমি যে সিনেমাতে কাজ করি আসলে হোয়াট ইজ মাই রোল, এটাকে জাস্টিস করাটাই আসলে আমার জব হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে একটা একটা দৌড় থাকে কিনা যে না, আমি বেরিয়ে আসবো, আমি আমার ওই না, না, ওটুকুর ভেতরে আমি বেরিয়ে আসবো? ভাবি না, কারণ আমি ভাবি যে ইটস এ টিম ওয়ার্ক। আচ্ছা। ডেফিনেটলি মন্দিরা শি ইজ ভেরি লাকি যে ওর প্রথম সিনেমা কাজল রেখার মতো একটা সিনেমা, এবং যে সিনেমার ডিরেকশন দিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম, মানে শি ইজ রিয়েলি লাকি। সো ডেফিনেটলি ওর সিনেমার নামটাও আসলে ওর সাথে ভালো করে ইনভলভ। তো ইটস এ টিম ওয়ার্ক। মানে কাজল রেখার এত বড় টিমের সাথে আসলে আমরা যখন টিম হয়ে কাজ করছি, আমার তো মনে হয় না কারোর মধ্যে এরকম ছিল যে আমি ফার্স্ট হবো, সেকেন্ড হবো। আমার মনে হচ্ছে এরকম ভাবনা হয় না আর কি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দেশে তো খুব পুরুষতান্ত্রিক ক্যারেক্টার দিয়েই খুব স্টাবলিশ, সব সব নায়কদেরই রাজত্ব। সেই জায়গায় ধরো শুধুমাত্র গিয়াসউদ্দিন সেলিম বাইরে অন্য কোনো নির্মাতার যদি কাজল রেখা হতো, তাহলে কি প্রশ্নগুলো তুমি একদমই না, একদমই করতাম না, করতে না? একদমই না। কারণ আমি যেহেতু গীতিকা নিয়ে একটু আমার পড়াশোনা ছিল, একটু জানা ছিল আমার, সো আমি গীতিকার গল্পটা জানতাম। ওকে। আমি জানতাম এক্স্যাক্টলি ওরা কারা, ক্যারেক্টারগুলো কারা, ওদের আসলে কী অবস্থা। সূচকুমার নিয়ে আমার একটা আইডিয়া ছিল অনেক আগে, মানে অনেক আগেই পড়ছি আমি, মানে রিসেন্টলি পড়া হয়নি। তো সেলিম ভাইয়ের সাথে যখন আসলে যোগাযোগ হয় কাজল রেখা করে, তখন আরেকবার আমি এটাকে রিভাইজ করার সুযোগ পেলাম। কারণ সূচকুমার ক্যারেক্টারটা আসলে খুবই আমাদের রূপকথার একটা খুব ভালো ক্যারেক্টার, মানে তো আমার মনে হচ্ছে যে ওটাকে আসলে জাস্টিস করা উচিত। বেশ কয়েকজন খুব কমপ্লিমেন্ট করে বলেছে এই কাজল রেখা গিয়াসউদ্দিন সেলিম ছাড়া অন্য কেউ বানাতে পারতো না। কারণ ওইভাবে কেউ হয়তো চিন্তা করবে না। ওই যে একটু আগে বললাম যে সেলিম ভাই কালচারালি অনেক বেশি ইনভলভ, মানে সেটা আমি ওনার প্রতি সিনেমাতেই দেখা যায়। সেটা আমি মন পড়তে দেখেছি, সেটা আমি স্বপ্নজলে দেখেছি, সেটা আমি কাজল রেখা করতে গিয়ে দেখলাম। মানে উনি খুবই বাংলা ঘরানার একজন ফিল্ম মেকার, আছে না যে এটা রেয়ার। মানে এটা সেলিম, এর জন্যই হয়তো বা সেলিম ভাই ছাড়া এটা চিন্তা করা যায় না যে একটা মন পড়ে হয়তো বা সেলিম ভাই ছাড়া হবে না, স্বপ্নজল হয়তো বা সেলিম ভাই ছাড়া হবে না, বা কাজল রেখার ভাবনা চিন্তা হয়তো বা সেলিম ভাই ছাড়া অন্য কেউ চিন্তা করতে হয়তো বা পারবে নেক্সট, বাট এরকম করে হয়তো বা কেউ ভাবতে পারবে। এই জায়গায় সেলিম ভাই ডিফারেন্ট। পাশাপাশি এও বলছেন যে কাজল রেখা ফেস্টিভ নির্ভর ছবি হয়ে উঠবে, খুব বেশি কমার্শিয়ালি এটা ভায়াবল না। আসলে কমার্শিয়াল ভাইব আর ফেস্টিভ ভাইবটা আমি কম বুঝি প্রথমতই, কারণ এটাও আমার একটা রিসেন্টলি এক্সপিরিয়েন্স। কারণ আমার ব্যাক টু ব্যাক যখন পরান রিলিজ পাই ঈদে, এর ঠিক পরে রিলিজ পাই ফেস্টিভ ছাড়া হচ্ছে হাওয়া। হাওয়া ইভেন ওয়ার্কড, পরান ইভেন ওয়ার্কড। তো আমি আসলে ডিফাইন করতে চাই না, ডিফারেন্সিয়েট করতে চাই না যে ওটা কমার্শিয়াল সিনেমা, এটা কমার্শিয়াল সিনেমা না। সো আমি যে কোনোভাবে যে কোনো গল্প দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারি। রাইট। মডেলিং থেকে যখন আসলা অভিনয়ে কাজ করছো, তখন কি মনে হয়নি যে আমি যদি ফেল করি এক দুইটা ব্যাক ফুটে চলে যাবো, ব্যাপার কি? নাকি একদমই মনে হয়েছে, অনেকবার মনে হয়েছে, অনেকবার মনে হয়েছে। স্পেশালি তো মনে হয়েছে প্যান্ডেমিকের সময়, লাইক অনেক হরিবল ছিল ব্যাপারটা। কারণ প্যান্ডেমিকের আগে আমার সিনেমাগুলো করা, পরান, হাওয়া। সো প্যান্ডেমিকের পরপর যখন আসলে আই থট লাইক সিনেমা ইন্ডাস্ট্রি অ্যারাইজই হবে না আর কোনোদিন। ইভেন লাইক আমি পরান হাওয়ার কথা ভুলেই গেছি ততদিন। আচ্ছা আচ্ছা, মানে সিনেমা দাঁড়াবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। হ্যাঁ, মানে এটা আমার তখন মাইন্ডেই নেই তখন। প্যান্ডেমিক, এত বাজে অবস্থা, দেন সিনেমা হলে সিনেমা আসবে, মানুষ আবার কাম ব্যাক করবে, মানে এটা তো আসলে দূরদর্শী চিন্তা ভাবনা, অ্যাটলিস্ট আমার জন্য। সো আই ওয়াজ ডিপ্রেসড, মানে হাওয়া পরান নিয়ে আমি ডিপ্রেসড না, আসলে হোয়াট উইল নেক্সট এটা নিয়ে আমি খুব টেনশনে থাকতাম। আসলে এটা আমি ঠিকঠাক হবে তো সব কিছু। সো ফাইনালি যখন আসলে এই সিনেমাগুলো আসলে আমাকে আবার একটা
রিদম দিল যে না ওকে ফাইন, আচ্ছা আচ্ছা। লেটস স্টার্ট এগেইন। আর যেটা কমন প্রশ্ন, সব জায়গায় হয়তো উত্তর দিতে হবে, যে একসাথে 3টি ছবি, যদিও একজন হিরোর হাত থাকে না, তারপরেও কোনো কনভারসেশন, কোনো মতামত আদান প্রদানে তুমি ছিলে কিনা, নাকি না ডু ইট একসাথেই ছাড়ো, তোমার কাছে কি মনে হয়? না ওরকম না, যেহেতু আসলে এই সিদ্ধান্তটা সবার আগে প্রথমে নেই, এই সিদ্ধান্তের আসলে কোনো প্রয়োজন। জায়গায় আসলে আমি মনে করি না যে এই সিদ্ধান্ত দেওয়ার মতো করে আমি কেউ। হ্যাঁ, ওই জন্য আলোচনা বলেছি, এই আলোচনা। সিদ্ধান্তটা নেই আসলে ডিরেক্টর থাকেন, প্রডিউসার থাকেন, ওরা আসলে একটা ইকুয়েশনে আসে বা একটা অ্যালাইনমেন্টে আসে। হ্যাঁ, সেলিম ভাই অনেকবার প্ল্যান করছিল, যেমন আমাদের ভালোবাসা দিবসে প্ল্যান ছিল যে সিনেমাটা রিলিজ দেওয়া যায় কিনা এক ধরনের, সো সেটা টাইমের কারণে হোক বা অন্য কোনো ইন্টারনাল প্রবলেমের কারণে হোক করতে পারেনি। মিশুকমণিও এর আগে অনেকবার প্ল্যান করছিল যে এদের আগে একবার রিলিজ দেওয়া যায় কিনা, এরকম একটা প্ল্যান। তো ফাইনালি আসলে ওরা অ্যালাইনমেন্টে আসতে পারেনি, অ্যান্ড ফাইনালি ওরা ঈদে আসলেন, এবং আমি এটাকে সাধুবাদই জানি। বাট প্রথম আমার একটু কেমন লাগছিল আমি জানি না, মানে এখন মনে হচ্ছে যে যেহেতু ওরা ডিক্লেয়ার করেছে সিনেমাগুলো নিয়ে আসবে, 3টা সিনেমার জনরা ডিফারেন্ট, ওই জায়গায় আমি একটু রিলিফ। মানুষের বোর্ড হওয়ার চান্স হয়তো বা থাকবে না। সেলিম ভাই এক ধরনের ফিল্ম মেকিং করেছেন যেখানে আমাদের ইতিহাস, বাংলা কালচার, এই সেই মানে অনেক আগের বাংলার রূপটাকে উনি দেখানোর ট্রাই করছেন। মোস্তফা কামাল রাজ ভাই উনি একটা সাসপেন্স থ্রিলার ক্রিয়েট করার ট্রাই করছেন। মিশুকমণি একটা এই সোসাইটির, এই শহরের, এই ঢাকার একটা লাইফকে আসলে সিনেমাতে নিয়ে আসছেন। সো জনরা ওয়াইজ 3টা সিনেমায় খুবই ডিফারেন্ট। আমি কোনটার সাথে কোনটার আসলে মানে অ্যাডজাস্টও করতে পারবো না, অথবা কম্পেয়ারও কিন্তু করতে পারবো না। সো ওই জায়গা থেকে আমি একটু রিলিফ যে না, মানুষ হয়তো বা কাজল রেখাটাও দেখতে পারে, বা উমরও দেখবে, বা দেয়ালের দেশও দেখবে। সো লেটস সি। সুন্দর করে 3টা ছবির আবার একটু দারুণ একটা সারমর্ম বলে দিলে, খুব দারুণ। একসাথে একই ঈদের 3টি ছবি, এটা কি কি প্রমাণ করে? বাংলাদেশে সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়ক এখন শরীফুল রাজ, এজন্য পরিচালকরা হুমড়ি খেয়ে সবাই তোমাকে টানছে, নাকি ইন অ্যাভারেজ অনেক সময় বাংলাদেশি ইন্ডাস্ট্রি টিকায় রাখার জন্য রাজকে খুব প্রয়োজন? আমার মনে হয় এটা এমনি হয়ে গেছে, এটা প্ল্যান করে যে খুব এত প্ল্যান করে যে সিনেমা আমি করেছি বলে 3টা সিনেমা এগিয়ে আসতে হবে এরকম না। বাট হ্যাঁ, এটা আমি তুমি তো এটা ব্যাখ্যা দিচ্ছ আমরা, কিন্তু ইন জেনারেল, আচ্ছা একটা হিরোর 3টা ছবি, বাপরে বাপ, তা তো ইন্ডাস্ট্রি তো এই কাঁপাচ্ছে, মানে আমি ঠিক ওই থটস থেকে, মানে একদম কমিউনাল পাবলিকদের থট থেকে তোমার কাছে কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় তুমি রোল করছো? সেটা আমি বলতে পারবো না, আই ডোন্ট নো। সেটা আমার মনে হয় আমার থেকে যারা, সেই চাপটা তুমি নাও কিনা? একদমই ওই চাপ নিই না আমি। আচ্ছা, আমি জাস্ট আমার কাজটা করে দিতে চাই, বাট যাদের অ্যানাউন্সমেন্ট হলো, যারা ঈদে আসবে, ওদের সাথে আমি সিনেমাটার সাথে প্রমোশন হোক বা অন্য কোনো প্ল্যান হোক, আমি 3জনকেই আসলে এই টাইমটা দিচ্ছি যে আসলে ওদের সিনেমাটা নিয়ে আসলে কীভাবে আসলে। অনেকেই বলেন যে শাকিবকে না পেলে এখন শরীফুল রাজের শিডিউল চাওয়া হয়, এই চাওয়া বা এই টপিকটা তোমার কাছে কতটুকু আনন্দ দেয়? আমি শুনি না, আমি আপনার কাছ থেকে শুনলাম। তুমি আমার থেকে শুনলে? হ্যাঁ হ্যাঁ, আমি কখনো শুনিনি ওরকম করে, কোনো রকম সারফেস সাউন্ডে তুমি তো শুনো নাই? যেমন ধরো কবিতে অনেক রকম রিমার্ক ছিল, এটা কলল ভাই শাকিবকে নিয়ে ভেবেছিল প্রথম দিকে, হয় নাই, ব্যাটে বলে রাজকে নিয়ে করছে। সেটা তো ডিফারেন্ট কেস, কারণ যখন আসলে এমনও তো অনেক সিনেমা আছে যে আমি করতে পারিনি, আমার সাথে আমার কাছের বন্ধু তার কাছে সিনেমাটা করলো, এটা হতেই পারে। এটা ওয়ার্ল্ড ওয়াইড আমার মনে হয় যে পাশের দেশেও সেম, বাইরের দেশেও সেম, কারণ স্কেজুলের ব্যাপার থাকে, টাইমের ব্যাপার থাকে, সব কিছু মিলে আসলে যখন আসলে আমার সাথে না হয়, তখন আসলে একটা ডিরেক্টর বা প্রডিউসার তো আরেকজনকে দরকার। রাইট। তার মানে এটুকু তো নির্ভরযোগ্যভাবে বলা, আত্মবিশ্বাস থেকে বলা যায় যে সাকিবের একটা প্যারালাল বিষয় বাংলাদেশে তৈরি হচ্ছে, হওয়াটা তো উচিত। একজন সুপারস্টারের কোনো দেশ বা কোনো কালচার চলতে পারে কিনা, অনেকগুলো তারকা একসাথে রোল করা তো উচিত, তাই না? না উচিত কিনা জানি না, বাট আমার মনে হয় যে যেহেতু ইন্ডাস্ট্রিটা ওপেন, লাইক সবাই যে কাজ করছে আমার মতো করে, আরও অনেক আর্টিস্ট, অনেক ফিল্ম স্টার, সবাই কাজ করতেছে। সো সাকিব ভাই নিঃসন্দেহে, আমি সাকিব ভাই নিজের সিনেমা দেখছি অনেকগুলো, অনেক সিনেমা হলে গিয়ে দেখছি, একদম হলে গিয়ে দেখছি, অনেক সিনেমা। সে সিনেমাতে কাজ করছেন অলমোস্ট অনেক বছর। কিন্তু তুমি যখন দেখছো, তুমি তো ওইসব ছবিতে বিশ্বাস করো না। আমার জেনারেশন, আমার টাইম আসলে ওই সময় কি সিনেমা দেখেছে আমাকে। আচ্ছা, তুমি দেখে গেছো আর কি। তো আমার মনে হয় যে আমার সাথে আরো যে ইয়াং বা আরো ক্রাউড যে মানুষ সিনেমা দেখতো, ওরাও সেম জার্নিটা করছে, আমি করছি সেম জার্নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব ভাইয়ের অনেক বড় অবদান ইন্ডাস্ট্রিতে। এটা এই কম্পেয়ার করার তো কোনো রিজনই নেই। না, কম্পেয়ার করছি না, আমি বলছি যে এই যে শুধুমাত্র সাকিবের উপর নির্ভর, সাকিব ছাড়া চলছে না, এই ধরনের একটা ভুল গণমাধ্যম ছড়ায় কিনা। কেন সাকিব ভাই ছাড়া তো কাজ করছে না, শুভ ভাই কাজ করছে, সিয়াম কাজ করছে,
মানে অনেকেই কাজ করতে, তাই না? এমন না যে শুধু শাকিব ভাই কেন্দ্রিক ইন্ডাস্ট্রিটা। হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হয় যে আমি তো দেখছি সবাই কাজ করছে, আচ্ছা, মানে অনেক বড় ইন্ডাস্ট্রি আমাদের, অনেক ছোটও না কিন্তু অনেকেই কাজ করতেছে, অনেক সিনেমা হচ্ছে। তো আমি এটা নিয়ে আমার প্রবলেম ফেস করি না কখনো। বাট হ্যাঁ, শাকিব ভাই ব্যাপারটা যখন আসে, কারণ এটা আমাকে অনেক জায়গায় প্রশ্নটা ফেস করতে খুব হয়, স্বাভাবিক। অনেক জায়গায় হ্যাঁ। রিসেন্টলি তো আরও অনেক হয়। বাট উইথ ডিউ রেসপেক্ট, আমি আসছি এই জায়গায় ম্যাক্স 6-7 ইয়ার্স, হুম, মানে আই ওয়াজ স্টার্টেড লাইক 2016। সো এটা আমার জন্য খুবই বিব্রতকর সামটাইমস। মানে একটা মানুষ দেখেন, মানে 30 বছর 25 বছর একটা ইন্ডাস্ট্রিতে টাইম দিয়ে দিল, Right. হোয়াট এভার হিজ ক্যারিয়ার অ্যান্ড লাইক ওনার কী হলো না হলো সেটা বড় কথা না। মানে উনি অনেক বড় মাপের মানুষ, অনেক বড় শিল্পী, এবং আমাদের দেশের প্রাউড করার মতো। আসলে আমি ইন্ডিয়ায় ঘুরতে গেলে আসলে জিজ্ঞেস করে আমাদের দেশে শাকিব খানের কথা, আছে না, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই, যে জায়গায় যাই। সো উনি আমাদের দেশের অনেক বড় একটা অ্যাসেট, অনেক অনেক পপুলার। সো আমাদের মনে হয় যে আমাদের সবাইকে ওনাকে রেসপেক্ট করা উচিত। আর ডেফিনেটলি উনি আমাদের জন্য, আমি ওনার কাছে দোয়া চাই সবসময়।